আচ্ছা, একটা অদ্ভুত ব্যাপার ভাবুন তো। 1520 সাল ফার্ডিনান্ড ম্যাগেলান একটা বিশাল শান্ত সমুদ্র দেখে নাম দিলেন মার প্যাসিফিকো, মানে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত নামের মধ্যেই শান্তি। ঠিক। অথচ দেখুন, কয়েকশো বছর পর এই শান্ত জলই হয়ে উঠল পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর কিছু নৌযুদ্ধের সাক্ষী। কি আশ্চর্য বৈপরীত্য, তাই না? সত্যিই তাই। এপিলি হাওফারার কথাটা মনে পড়ছে। উনি বলেছিলেন না যে একসময় এই মহাসাগর জুড়ে মানুষ আর সংস্কৃতি অবাধে মিশে যেত। হ্যাঁ, বলেছিলেন। তাদের জগৎটা ছিল বিশাল, সাম্রাজ্যিক শক্তি দ্বারা অনেক পরে নির্মিত সীমানার দ্বারা বাধাপ্রাপ্ত না হয়ে। সেই অবাধ বিচরণের জায়গাটাই পরে যুদ্ধের আগুনে পুড়ল। আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই আলোচনা করব। দেখব কিভাবে প্রশান্ত মহাসাগরে নৌযুদ্ধের ছবিটা আমূল বদলে গেল। প্রথম বিশ্বযুদ্ধের সেই সীমিত ঔপনিবেশিক সংঘাত থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের, মানে মহাসাগর জোড়া বিশাল লড়াই পর্যন্ত। হ্যাঁ, এই বিবর্তনটা বোঝা খুব জরুরি। আমরা মূলত রিয়ার অ্যাডমিরাল ডক্টর এস কুলশ্রেষ্ঠ অবসর এর বিশ্লেষণকে ভিত্তি করে এগোনোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমাদের আজকের এই আলোচনার লক্ষ্য হবে যুদ্ধের এই পরিবর্তনটা বোঝা, মানে মূল লড়াইগুলো, কৌশলের বদল আর তার কি প্রভাব পড়েছিল সেটা খতিয়ে দেখা। ঠিক। শুরু করা যাক তাহলে প্রথম বিশ্বযুদ্ধ দিয়ে। তখন ছবিটা ঠিক কেমন ছিল প্রশান্ত মহাসাগরে? প্রথম বিশ্বযুদ্ধে প্রশান্ত মহাসাগর কিন্তু মূল যুদ্ধক্ষেত্র ছিল না। মানে ইউরোপের তুলনায় অনেক কম অ্যাকশন ছিল এখানে। মূলত ঔপনিবেশিক শক্তিগুলোর মধ্যেকার রেষারেষি। একদম। যুদ্ধ শুরু হওয়ার প্রায় সাথে সাথেই মিত্রশক্তি, মানে ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, এরা সব জার্মানির উপনিবেশগুলো দখল করে নিল। যেমন ধরুন ওই যে চীনের চিংদাও, মাইক্রোনেশিয়া, নিউগিনি, সামোয়া, এগুলো। জার্মানির প্রতিরোধও তেমন জোরালো ছিল না। আসলে ওদের শক্তি ছিল খুব কম ওখানে। আর জার্মান নৌবহর, ভাইস অ্যাডমিরাল ম্যাক্সিমিলিয়ান ফন স্পির, সেই বিখ্যাত ইস্ট এশিয়া স্কোয়াড্রন, ওদের কি হলো? ফন্সবে, উনি বেশ কঠিন অবস্থায় পড়েছিলেন। প্রশান্ত মহাসাগরে তিনি প্রায় একা, কোনো সাপোর্ট বেস নেই, কয়লা বা রসদের অভাব। টিকে থাকাটাই তো মুশকিল ওই অবস্থায়। ঠিক। উনি বুঝেছিলেন যে ওখানে থাকলে ধ্বংস নিশ্চিত। তাই উনি মরিয়া হয়ে ঠিক করলেন প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে আটলান্টিকে ফিরবেন, জার্মানিতে ফেরার চেষ্টা করবেন। পেরেছিলেন কিছুটা। চিলির উপকূলে করোনার যুদ্ধে দুটো ব্রিটিশ ক্রুজারকে উনি ডোবাতেও সক্ষম হন, কিন্তু শেষ রক্ষা হয়নি। 1914 সালের ডিসেম্বরে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে রয়্যাল নেভি তার পুরো স্কোয়াড্রনকেই প্রায় ধ্বংস করে দেয়। তার মানে প্রশান্ত মহাসাগর থেকে বেরিয়ে এসেও লাভ হলো না? না, এই ঘটনাটা কিন্তু একটা বড় শিক্ষা দিয়েছিল। কি রকম? এটাই স্পষ্ট হয়ে গিয়েছিল যে বিশ্বজুড়ে নৌঘাঁটি, কয়লা স্টেশন, মানে একটা লজিস্টিক্স নেটওয়ার্ক না থাকলে আধুনিক নৌযুদ্ধ চালানো প্রায় অসম্ভব। শুধু ভালো জাহাজ থাকলেই হয় না। আচ্ছা, আর এই সময় কি উভচর অভিযানের কোনো ব্যাপার ছিল? মানে জল থেকে স্থলে আক্রমণ? হ্যাঁ, কিছু প্রাথমিক উদাহরণ ছিল। যেমন অস্ট্রেলিয়ান নেভাল অ্যান্ড মিলিটারি এক্সপেডিশনারি ফোর্স ANMEF 1914 সালে সেপ্টেম্বরে জার্মান নিউ গিনি দখল করে। বিটা পাকার যুদ্ধ নামে পরিচিত ওটা। কিন্তু সেটা নিশ্চয়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়ঙ্কর উভচর ল্যান্ডিংগুলোর মতো ছিল না। না না, একেবারেই না। ওটা ছিল তুলনামূলকভাবে অনেক সহজ অপারেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেরকম সুরক্ষিত দ্বীপে হাজার হাজার সেনার রক্তক্ষয়ী অবতরণ হয়েছিল, তার সাথে এর কোনো তুলনাই চলে না। তবে হ্যাঁ, একটা শুরু তো হয়েছিল। বেশ, এবার আসি দুই বিশ্বযুদ্ধের মাঝের সময়ে। এই সময়টাতেই তো ক্ষমতার ভরকেন্দ্র বদলাতে শুরু করে, তাই না? মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান। ঠিক তাই। 1898 সালের স্প্যানিশ আমেরিকান যুদ্ধের পরেই আমেরিকা ফিলিপিন্স, গুয়াম, হাওয়াইয়ের মতো জায়গাগুলো পেয়ে যায়। প্রশান্ত মহাসাগরে তাদের প্রভাব বাড়তে শুরু করে, সামরিক এবং বাণিজ্যিক দুই দিক থেকেই। আর অন্যদিকে জাপানও নিজেদের শক্তি বাড়াচ্ছিল। হ্যাঁ, জাপানও বসেছিল না, তারাও এশিয়াতে নিজেদের সাম্রাজ্য বাড়াতে চাইছিল। এই দুই শক্তির উত্থানে কিন্তু পরবর্তী সংঘাতের ভিত তৈরি করছিল। এই সময়ে তো সেই বিখ্যাত নৌ চুক্তিগুলো হয়েছিল, ওয়াশিংটন নেভাল ট্রিটি বা 5 পাওয়ার ট্রিটি 1922 সালের। হ্যাঁ, হয়েছিল। উদ্দেশ্য ছিল ভালো,
প্রধান শক্তিগুলোর মধ্যে নৌ অস্ত্র প্রতিযোগিতা কমানো, মানে কে কতগুলো বা কত বড় যুদ্ধজাহাজ বানাতে পারবে তার একটা সীমা ঠিক করে দেওয়া। কিন্তু তাতে কি কাজ হয়েছিল? দেখুন, সাময়িকভাবে হয়তো কিছুটা গতি কমেছিল। চুক্তিতে আমেরিকা আর ব্রিটেনকে সবচেয়ে বেশি সুবিধা দেওয়া হয়েছিল, জাপানকে রাখা হয়েছিল দ্বিতীয় স্তরে। জাপানেতে মোটেই খুশি ছিল না। তারা চাইছিল বাড়াবাড়ি। অবশ্যই তারা এই চুক্তিকে তাদের বর্ধনশীলতায় বাধা দেওয়ার চেষ্টা হিসেবেই দেখেছিল। এরপর 1930 সালে লন্ডন নেভাল ট্রিটি হয়, কিন্তু শেষ পর্যন্ত এই চুক্তিগুলো কোনোটাই বড় সংঘাত আটকাতে পারেনি, বরং জাপানের অসন্তোষ আরও বাড়িয়ে দিয়েছিল। মানে চুক্তিগুলো আসলে যুদ্ধের কারণ হয়ে দাঁড়ালো। পুরোপুরি, কারণ না বললেও যুদ্ধের প্রেক্ষাপট তৈরিতে সাহায্য করেছিল বলা যেতে পারে। জাতীয় স্বার্থ আর সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত কূটনৈতিক চেষ্টাকে ছাপিয়ে গিয়েছিল। আমেরিকাও কিন্তু নিজেদের বহর বাড়াচ্ছিল, টু ওশেন নেভি তৈরির দিকে ঝুঁকছিল। আর তারপরই সেই দিনটা এলো 1941 সালের 7ই ডিসেম্বর, পার্ল হারবার। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রশান্ত মহাসাগরকে এক বিশাল রণক্ষেত্রে পরিণত করল। আর শুরুটা হলো জাপানের সেই বিধ্বংসী আক্রমণে। শুধু পার্ল হারবার নয়, তাই না? না, প্রায় একই সময়ে জাপান আক্রমণ চালালো ফিলিপাইন, গুয়াম, ওয়েক আইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, মানে ব্রিটিশ, ডাচ, আমেরিকান সব ঘাঁটিতেই, একটা বিশাল এলাকা জুড়ে। তাদের উদ্দেশ্য কি ছিল এতগুলো জায়গায় একসাথে আক্রমণ করে? উদ্দেশ্য ছিল দুটো। এক, খুব দ্রুত একটা বিশাল প্রতিরক্ষা বলয় তৈরি করা, যাতে মিত্রশক্তি পাল্টা আক্রমণ করতে না পারে। আর দুই, দক্ষিণ পূর্ব এশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ তিল, রাবার, টেন এগুলো দখল করা, যা তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য দরকার ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সেই ছোটখাটো লড়াইয়ের তুলনায় এর ব্যাপ্তি তো তাহলে আকাশ-পাতাল তফাৎ। অংশনান তফাৎ, মানে তুলনাই হয় না। এটা ছিল টোটাল ওয়ার। মিত্রশক্তি কিভাবে এর মোকাবেলা করল, বিশেষ করে যখন ইউরোপে ও জার্মানির বিরুদ্ধে জীবন-মরণ লড়াই চলছে? হ্যাঁ, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। মিত্রশক্তির মূল নীতি ছিল জার্মানি ফার্স্ট, মানে আগে ইউরোপে হিটলারকে হারানো। কিন্তু জাপানের এই দ্রুত বিস্তারকে তো আর ফেলে রাখা যায় না। তাহলে প্রশান্ত মহাসাগরের জন্য আলাদা রণকৌশল আর কমান্ড স্ট্রাকচার তৈরি করা হলো। সেন্ট্রাল প্যাসিফিকের দায়িত্ব পেলেন অ্যাডমিরাল চেস্টার নিমিটস, আর সাউথ ওয়েস্ট প্যাসিফিকের দায়িত্বে থাকলেন জেনারেল ডাগলাস ম্যাকআর্থার। আর যুদ্ধের কৌশল, এখানে তো ব্যাটলশিপের চেয়ে অন্য কিছু বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ঠিক ধরেছেন। প্রশান্ত মহাসাগরের বিশাল দূরত্ব আর দ্বীপগুলোর ভূগোলের কারণে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠল। এক, বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার, আর দুই, উভচর অবতরণ বা অ্যাম্ফিবিয়াস ল্যান্ডিংয়ের কৌশল। এয়ারক্রাফট ক্যারিয়ারের লড়াইয়ের কথা বললেই তো মিডওয়ের যুদ্ধের কথা মনে আসে, জুন 1942। অনেকে বলেন এটাই ছিল টার্নিং পয়েন্ট। শুধু টার্নিং পয়েন্ট নয়, জন কিকান তো একে বলেছেন নৌযুদ্ধের ইতিহাসে সবচেয়ে অত্যাচার্য এবং নির্ণায়ক আঘাত। এবং কথাটা মিথ্যে নয়। কেন? কি এমন ঘটেছিল মিডওয়েতে? দেখুন, পার্ল হারবারের পর মার্কিন প্যাসিফিক ফ্লিটের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোই ছিল জাপানের প্রধান লক্ষ্য। মিডওয়েতে জাপানের প্ল্যান ছিল এই বাকি ক্যারিয়ারগুলোকে টোপ দিয়ে বের করে এনে ধ্বংস করে দেওয়া। তাহলেই প্রশান্ত মহাসাগরে তাদের একছত্র আধিপত্য কায়েম হবে। কিন্তু সেটা তো হলো না। একেবারেই না। এখানেই আমেরিকান ইন্টেলিজেন্স একটা অসাধারণ কাজ করে। তারা জাপানি নেভাল কোড ভেঙে ফেলে এবং অ্যাডমিরাল ইয়ামামোটোর পুরো পরিকল্পনার কথা জেনে যায়। ও, তার মানে ওরা ফাঁদটা আগে থেকেই জানতো। হ্যাঁ, তাই অ্যাডমিরাল নিমিটস জাপানিদের জন্য পাল্টা ফাঁদ পাতেন। ফলস্বরূপ মার্কিন ডাইভ বোমারু বিমানগুলো জাপানের 4টে প্রধান এবং সবচেয়ে অভিজ্ঞ এয়ারক্রাফট ক্যারিয়ার আকাগি, কাগা, সোরিউ, হিরুইউ সবগুলোকে ডুবিয়ে দেয়। অবিশ্বাস্য, 4টে ক্যারিয়ার একদিনে। হ্যাঁ, এটা ছিল জাপানি নৌবাহিনীর জন্য এক অপূরণীয় ক্ষতি। শুধু জাহাজ নয়, বহু অভিজ্ঞ পাইলটও মারা যায়। মিডওয়ের পর জাপান আর কখনো আক্রমণের উদ্যোগ সেভাবে নিতে পারেনি। তাদের অগ্রযাত্রা পুরোপুরি থেমে যায়। তাহলে মিডওয়ে প্রমাণ করল যে যুদ্ধটা শুধু অস্ত্রের নয়, বুদ্ধিরও। আর এয়ারক্রাফট ক্যারিয়ারই এখন সমুদ্রের ভাগ্য নির্ধারণ করবে। একদম। ব্যাটলশিপের যুগ যে শেষ হয়ে আসছে, মিডওয়ে তার একটা বড় ইঙ্গিত দিয়েছিল। মিত্রশক্তি এবার ডিফেন্স থেকে অফেন্সে যাওয়ার সুযোগ পেল। ফিলিপাইনের কথাও তো খুব গুরুত্বপূর্ণ, তাই না? যুদ্ধের শুরুতেই জাপান ওটা দখল করে নিয়েছিল। হ্যাঁ, ফিলিপাইন কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ ছিল দুই পক্ষের কাছেই। আমেরিকার সেখানে সুবিক বের মতো বিশাল নৌঘাঁটি ছিল। পার্ল হারবারের সাথেই জাপান ফিলিপাইন আক্রমণ করে।
মার্কিন আর ফিলিপিনো সেনারা বেশ কিছুদিন ধরে প্রতিরোধ করেছিল, বিশেষ করে বাটান আর করিডোরে। কিন্তু শেষ পর্যন্ত তো তাদের পিছু হটতে হয়েছিল। ম্যাকআর্থার তো অস্ট্রেলিয়া চলে গিয়েছিলেন। হ্যাঁ, 1942 সালের মে মাসের মধ্যে ফিলিপাইনের পতন হয়। এটা মিত্রশক্তির জন্য একটা বিরাট মরাল ব্লো ছিল। ম্যাকআর্থার অস্ট্রেলিয়া যাওয়ার আগে তার সেই বিখ্যাত উক্তি করেন, আই শ্যাল রিটার্ন। এবং তিনি ফিরেছিলেনও লেতে উপসাগরের যুদ্ধের মাধ্যমে 1944 সালের অক্টোবরে, যেটাকে বলা হয় ইতিহাসের বৃহত্তম নৌযুদ্ধ। হ্যাঁ, লেতে গালফ। স্কেলটা, সাইজটা একবার ভাবুন। 2 লক্ষের বেশি নৌসেনা, শয়ে শয়ে জাহাজ, বিশাল এলাকা জুড়ে 4-5 দিন ধরে লড়াই চলেছিল। উদ্দেশ্য ছিল ফিলিপাইন পুনরুদ্ধার। শুধু তাই নয়, ফিলিপাইন পুনরুদ্ধার করে জাপানের সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার তেল আর রাবারের সাপ্লাই লাইনের সংযোগ কেটে দেওয়াটাও একটা বড় লক্ষ্য ছিল। জাপান কিভাবে রুখতে চেয়েছিল এটাকে? জাপান একটা অত্যন্ত জটিল আর মরিয়া প্ল্যান করেছিল, যার কোড নেম ছিল শো-1। এর মূল ভাবনা ছিল তাদের নৌবহরের বিভিন্ন অংশ বিভিন্ন দিক থেকে আক্রমণ করে মার্কিন অবতরণকারী বাহিনীকে ছত্রভঙ্গ করে দেবে। এই প্ল্যানের মধ্যেই কি সেই বিখ্যাত টোপ দেওয়ার ব্যাপারটা ছিল? হ্যাঁ, ভাইস অ্যাডমিরাল ওজাওয়ার নেতৃত্বে জাপানের অবশিষ্ট এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে, যেগুলোতে বিমান প্রায় ছিলই না, পাঠানো হয়েছিল উত্তরে টোপ হিসাবে। উদ্দেশ্য ছিল অ্যাডমিরাল হ্যালসের শক্তিশালী থার্ড ফ্লিটকে মূল যুদ্ধক্ষেত্র থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। এবং হ্যালসি সেই টোপটা নিয়েছিলেন? হ্যাঁ, হ্যালসি ভেবেছিলেন ওটাই জাপানের প্রধান অ্যাটাক ফোর্স। তিনি ওজাওয়ার খোঁজে উত্তরে চলে যান, ফলে লেতে উপসাগরে মার্কিন ল্যান্ডিং ফোর্সকে রক্ষা করার দায়িত্বে থাকা তুলনামূলকভাবে দুর্বল 7th ফ্লিট, বিশেষ করে তাদের এসকর্ট ক্যারিয়ার গ্রুপগুলো, জাপানের প্রধান সার্ফেস ফ্লিট, যার মধ্যে ইয়ামাতো, মুসাশির মতো সুপার ব্যাটলশিপও ছিল, তাদের মুখোমুখি পড়ে যায়। ভয়ঙ্কর পরিস্থিতি। সাংঘাতিক। বিশেষ করে সামারের যুদ্ধটা, সেখানে মার্কিন ডেস্ট্রয়ার আর এসকর্ট ক্যারিয়ারগুলো প্রায় আত্মঘাতী সাহসিকতার সাথে লড়াই করে জাপানের বিশাল বহরকে ঠেকিয়ে দিয়েছিল। এটা নৌযুদ্ধের ইতিহাসে বীরত্বের এক অসাধারণ কাহিনী। শেষ পর্যন্ত জাপানের কি হলো? শো-1 প্ল্যান পুরোপুরি ব্যর্থ হয়। জাপানের নৌবহর এত ভয়ঙ্কর ক্ষতির শিকার হয় যে তারা আর কোনো বড় মাপের আক্রমণাত্মক নৌ অভিযান চালানোর ক্ষমতা রাখে না। প্রায় 30টা জাহাজ তারা হারায়, যার মধ্যে ছিল 4টে এয়ারক্রাফট ক্যারিয়ার, 3টি ব্যাটলশিপ মুসাশি সহ। তাহলে মিডওয়ের পর লেতে গালফ জাপানের নৌশক্তিকে কার্যত শেষ করে দিল? বলা যেতে পারে। জাপানের অর্থনীতিতেও এর বিরাট প্রভাব পড়েছিল, আর ফিলিপাইন পুনরুদ্ধার প্রায় নিশ্চিত হয়ে যায়। আচ্ছা, এবার একটু অন্যদিকে যাওয়া যাক। দক্ষিণে মেলানেশিয়া, গুয়াডাল ক্যানাল। এটাও তো একটা ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র ছিল। গুয়াডাল ক্যানাল আগস্ট 1942, ফেব্রুয়ারি 1943 ছিল একদম অন্য রকমের লড়াই। এটা ছিল একটা দীর্ঘ, কঠিন অ্যাট্রিশন ওয়ারফেয়ার, মানে ক্ষয়িষ্ণু যুদ্ধ। কেন এত গুরুত্বপূর্ণ ছিল ওই দিকটা? জাপান ওখানে একটা এয়ারফিল্ড বানাচ্ছিল। ওই এয়ারফিল্ডটা চালু হয়ে গেলে অস্ট্রেলিয়া আর আমেরিকার মধ্যেকার সাপ্লাই লাইনের জন্য সেটা বিরাট হুমকি হয়ে দাঁড়াতো। তাই মিত্রশক্তি খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায়। মার্কিন মেরিনরা অতর্কিতে নেমে এয়ারফিল্ডটা দখল করে নেয়। সেটারই নাম পরে হয় হেন্ডারসন ফিল্ড। তারপর শুরু হয় 6 মাস ধরে চলা এক নুনসং লড়াই। জাপান মরিয়া হয়ে চেষ্টা করে দ্বীপটা পুনরুদ্ধার করার, আর আমেরিকানরা চেষ্টা করে ওটা ধরে রাখার। শুধু স্থলে নয়, আকাশেও, আর বিশেষ করে দ্বীপের চারপাশের সমুদ্রে একের পর এক ভয়ঙ্কর নৌযুদ্ধ হতে থাকে। এই কারণেই কি ওখানকার সমুদ্রের নাম হয়ে গিয়েছিল আয়রন বটম সাউন্ড? ঠিক তাই। এত জাহাজ ওখানে ডুবেছিল, মার্কিন, অস্ট্রেলিয়ান, জাপানি, যে সমুদ্রের তলদেশ নাকি লোহা দিয়ে ঢাকা পড়ে গিয়েছিল। স্যাভো আইল্যান্ডের যুদ্ধ যেমন, রাতের অন্ধকারে জাপানিরা তাদের উন্নত টর্পেডো আর নাইট ফাইটিং কৌশলে মিত্রশক্তির বেশ কয়েকটা ক্রুজার ডুবিয়ে দেয়। তাহলে মিত্রশক্তি জিতল কিভাবে? ধীরে ধীরে তারা পরিস্থিতির সাথে মানিয়ে নেয়, রাডারের ব্যবহার, নতুন কৌশল, আর অবশ্যই হেন্ডারসন ফিল্ড থেকে এয়ার পাওয়ারের ক্রমাগত চাপ, এইসব মিলিয়ে জাপান শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় 1943 সালের ফেব্রুয়ারিতে। গুয়াডাল ক্যানেলের গুরুত্ব কী ছিল সামগ্রিক যুদ্ধে? মিডওয়ের মতো এটাও একটা বড় টার্নিং পয়েন্ট। এখান থেকে জাপানের দক্ষিণমুখী সম্প্রসারণ পুরোপুরি থেমে যায়, আর মিত্রশক্তি প্রশান্ত মহাসাগরে তাদের বিখ্যাত আইল্যান্ড হপিং বা লিপ ফ্রগিং কৌশল শুরু করার আত্মবিশ্বাস পায়। তবে এই জয়ের জন্য দুপক্ষকেই অনেক মূল্য দিতে হয়েছিল। এই আইল্যান্ড হপিং কৌশলটা ঠিক কী ছিল একটু বুঝিয়ে বলবেন? এটা ছিল একটা খুব বুদ্ধিদীপ্ত কৌশল,
জেনারেল ম্যাকআর্থার আর অ্যাডমিরাল নিমিটস দুজনেই এটা ব্যবহার করেন। এর মূল আইডিয়াটা ছিল জাপানিরা প্রশান্ত মহাসাগরে অসংখ্য দ্বীপ দখল করে ঘাঁটি বানিয়েছিল, কিন্তু সব দ্বীপ আক্রমণ করাটা ছিল সময় সাপেক্ষ আর রক্তক্ষয়ী। তাই ওরা কিছু দ্বীপ বাদ দিয়ে এগিয়েছিল। হ্যাঁ, ওরা ঠিক করল শুধু সেই দ্বীপগুলোই দখল করা হবে যেগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, যেমন যেখানে এয়ারস্ট্রিপ বানানো যাবে বা নৌঘাঁটি স্থাপন করা যাবে। এই দ্বীপগুলো দখল করে সেখান থেকে আরও এগিয়ে যাওয়া হবে, আর মাঝের সুরক্ষিত জাপানি ঘাঁটিগুলোকে এড়িয়ে যাওয়া হবে। তাতে কি লাভ হতো? লাভ অনেক। প্রথমত, সময় বাঁচত। দ্বিতীয়ত, কম লোকক্ষয় হতো। তৃতীয়ত, যে দ্বীপগুলোকে এড়িয়ে যাওয়া হলো সেগুলোর সাপ্লাই লাইন কেটে দেওয়া হতো। ফলে সেই দ্বীপের জাপানি সৈন্যরা খাওয়ার বা অস্ত্রের অভাবে কার্যত অকেজো হয়ে পড়ত। দারুণ কৌশল তো। এর কোনো ভালো উদাহরণ আছে? অবশ্যই। যেমন ধরুন ট্রুক লেগুন। মাইক্রোনেশিয়াতে এটা ছিল জাপানের প্রধান নৌঘাঁটি, প্রায় দুর্ভেদ্য। বলা হতো প্রশান্ত মহাসাগরের জিব্রল্টার। সেখানে কি আমেরিকানরা আক্রমণ করেছিল? সরাসরি স্থল আক্রমণ করেনি, কারণ জানত প্রচুর ক্ষতি হবে। তার বদলে 1944 সালের ফেব্রুয়ারিতে তারা অপারেশন হেলস্টোন নামে এক বিশাল বিমান হামলা চালায়। দুদিন ধরে এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে শয়ে শয়ে বিমান উড়ে গিয়ে ট্রুকের বন্দরে থাকা জাহাজ, এয়ারফিল্ড, বিমান সব ধ্বংস করে দেয়। 50টার বেশি জাপানি জাহাজ ডুবেছিল। তার মানে স্থলসেনা না পাঠিয়েই ঘাঁটিটা অকেজো করে দেওয়া হলো? একদম। ট্রুকের পর আর যুদ্ধের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি। এটা এয়ার পাওয়ারের কার্যকারিতা আবার প্রমাণ করল। কিন্তু সব দ্বীপ তো আর এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি নিশ্চয়ই? না, হয়নি। কিছু দ্বীপ সরাসরি দখল করার দরকার ছিল, যেমন তারাওয়া অ্যাটল, গিলবার্ট দ্বীপপুঞ্জে 1943 সালের নভেম্বরে। তারাওয়া কেন দরকার ছিল? ওখানকার বিটিও দ্বীপের এয়ার স্ট্রিপটা মার্শাল দ্বীপপুঞ্জের দিকে এগোনোর জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এই তারাওয়া যুদ্ধটা ছিল ভয়ঙ্কর রক্তক্ষয়ী। কেন? কি হয়েছিল? দ্বীপটা প্রবাল প্রাচীর দিয়ে ঘেরা ছিল। অবতরণের সময়ে আমেরিকান ল্যান্ডিং ক্রাফটগুলোর রিফে আটকে যায়। মেরিনদের বুক সমান জল ঠেলে জাপানিদের তীব্র মেশিনগান আর মটারের মুখে শত শত গজ হেঁটে তীরে উঠতে হয়েছিল। বাপরে! হ্যাঁ, আর জাপানিরা প্রায় 500টা কংক্রিটের বাংকার বানিয়ে বসেছিল। প্রাথমিক নৌ বোমাবর্ষণ সেই বাংকারগুলো প্রায় নষ্টই করতে পারেনি। প্রথম ওয়েভেই প্রায় 75% মেরিন হতাহত হয়। মাত্র 76 ঘন্টার লড়াইয়ে 1000-এরও বেশি মার্কিন সেনা মারা যায়। প্রায় সমস্ত জাপানি ডিফেন্ডারও নিহত হয়। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে কি শিক্ষা পাওয়া গেল? তারাবা একটা খুব কঠিন শিক্ষা দিয়েছিল। বোঝা গিয়েছিল যে উভচর অবতরণের আগে প্রাক বোমাবর্ষণ আরও অনেক বেশি শক্তিশালী এবং নিখুঁত হতে হবে। ল্যান্ডিং ক্রাফটের ডিজাইন, নেভাল গানফায়ার সাপোর্ট, ক্লোজ এয়ার সাপোর্ট, এই সব কিছুরই উন্নতি ঘটানো হয় তারাবার অভিজ্ঞতার পর, যা পরবর্তী আইল্যান্ড হপিং অপারেশনগুলোতে কাজে লেগেছিল। আচ্ছা, এবার একটু অন্যদিকে যাই। একদম উত্তরে আলাস্কার কাছে আলিউশিয়ান দ্বীপপুঞ্জ, ওখানেও তো লড়াই হয়েছিল। একে অসম্ভব ফ্রন্ট বলা হয়। হ্যাঁ, বলা হয়, কারণ জায়গাটা ছিল মূল যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে, আর এখানকার লড়াইয়ের প্রভাবও ছিল খুব কম। এটা ছিল উত্তর আমেরিকার মাটিতে হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের একমাত্র স্থল অভিযান। 1942 সালের জুনে জাপান আট্টু আর কিস্কা দ্বীপ দখল করে নেয়। কেন করেছিল? ওদের উদ্দেশ্য কি ছিল? এটা নিয়ে একটু বিতর্ক আছে। কেউ বলেন ওরা চেয়েছিল মিডওয়ে থেকে মার্কিন নৌবহরের মনোযোগ অন্যদিকে সরাতে। কেউ বলেন আমেরিকার সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্ভাব্য সহযোগিতায় বাধা দিতে। যাই হোক, মূল যুদ্ধের গতিপথে এর তেমন কোনো প্রভাব পড়েনি। কিন্তু লড়াইটা নিশ্চয়ই সহজ ছিল না? একেবারেই না। ওখানকার চরম ঠান্ডা, ভয়ঙ্কর কুয়াশা, তুষারপাত আর দুর্গম পাহাড়ি এলাকা, এই সব মিলিয়ে অভিযান চালানো ছিল সাংঘাতিক কঠিন আর ব্যয়বহুল। শুধু আট্টু পুনর্দখল করতেই আমেরিকার প্রায় 1500 সেনা হতাহত হয়েছিল। এখানে কি কোনো নৌযুদ্ধ হয়েছিল? হ্যাঁ, একটা উল্লেখযোগ্য নৌযুদ্ধ হয়েছিল কমান্ডারস্কি দ্বীপপুঞ্জের যুদ্ধ 1943 সালের মার্চে। এর একটা বিশেষত্ব আছে। কি সেটা? এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সার্ফেস অ্যাকশনগুলোর একটা, যেখানে মূলত জাহাজের কামানের লড়াই হয়েছিল দিনের আলোয়, কোনো এয়ার সাপোর্ট ছাড়াই। একটা ছোট মার্কিন ক্রুজার আর ডেস্ট্রয়ার গ্রুপ একটা জাপানি সাপ্লাই কনভয়কে আটকায়। ফলাফল কি হয়েছিল? টেকনিক্যালি জাপানিরা একটু এগিয়ে ছিল,
তাদের গোলাগুলিতে মার্কিন জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু মজার ব্যাপার হলো, জাপানি কমান্ডার অ্যাডমিরাল হোসোগায়া আমেরিকান বিমান হামলার ভয়ে, যদিও কোনো বিমান আশেপাশে ছিল না, যুদ্ধ থামিয়ে পিছু হটে যান। ফলে শেষ পর্যন্ত আমেরিকানরা কৌশলগত জয় পায়। তার মানে বিমান না থেকেও শুধু বিমানের ভয়টাই যুদ্ধের ফল ঠিক করে দিল। অনেকটা তাই। এটা কিন্তু এয়ার পাওয়ারের ক্রমবর্ধমান মনস্তাত্ত্বিক প্রভাবটাকেই তুলে ধরে। এরপর জাপান সারফেস শিপ দিয়ে অ্যালিউশিয়ানে সাপ্লাই পাঠানো বন্ধ করে সাবমারিন ব্যবহার শুরু করে। বেশ ইন্টারেস্টিং। এবার তাহলে যুদ্ধের একদম শেষ পর্যায়ে চলে আসি। জাপানের মূল ভূখণ্ডের দোরগোড়ায় রিউকিউ দ্বীপপুঞ্জ, বিশেষ করে ওকিনাওয়া। এপ্রিল থেকে জুন 1945 একে চূড়ান্ত পর্যায় বলা হচ্ছে। হ্যাঁ, কারণ ওকিনাওয়া ছিল জাপানের মূল ভূখণ্ড বা হোম আইল্যান্ডে চূড়ান্ত আক্রমণের আগে শেষ এবং সবচেয়ে বড় বাধা। জাপানের কিউশু দ্বীপ থেকে মাত্র 340 মাইল দূরে এই দ্বীপটা। এখানে বিশাল এয়ারবেস আর নৌঘাঁটি তৈরি করে অপারেশন ডাউনফল, মানে জাপান আক্রমণের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা ছিল মিত্রশক্তির। আর লড়াইটাও ছিল ভয়ঙ্কর। প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধের সবচেয়ে বড়, দীর্ঘতম আর রক্তক্ষয়ী উভচর অভিযান ছিল এটা। প্রায় 82 দিন ধরে চলেছিল। স্থল, সমুদ্র, আকাশ সর্বত্র তীব্র লড়াই। প্রতিদিন গড়ে প্রায় 3000 জন হতাহত হচ্ছিলেন। এই যুদ্ধেই তো কামিকাজে আক্রমণের ব্যবহার সবচেয়ে মারাত্মক হয়ে উঠেছিল। ঠিক। জাপান তখন প্রায় মরিয়া। তাদের নৌবহর প্রায় ধ্বংস, বিমান শক্তিও কমে এসছে। তাই তারা কামিকাজে বা আত্মঘাতী বিমান হামলাকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করে। শয়ে শয়ে বিমান সরাসরি এসে ধাক্কা মারত মার্কিন জাহাজগুলোতে। কতটা সফল ছিল এই কৌশল? এটা ছিল ভয়ঙ্কর এবং বেশ কার্যকর। প্রায় 32টা মার্কিন জাহাজ ডুবেছিল বা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যা আর সারানো যায়নি। আরও কয়েকশো জাহাজ কম বেশি ক্ষতিগ্রস্ত হয়। এটা মিত্রশক্তির নৌবহরের উপর এনর্মাস চাপ সৃষ্টি করেছিল। কিন্তু জাপানের চূড়ান্ত পরাজয় এটা আটকাতে পারেনি। ওকিনাওয়ার যুদ্ধের সময়েই তো সেই কিংবদন্তি যুদ্ধজাহাজ ইয়ামাতোর শেষ পরিণতি ঘটে। হ্যাঁ, অপারেশন টেনগো। ইয়ামাতো, যেটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় এবং শক্তিশালী ব্যাটলশিপ, তাকে পাঠানো হয়েছিল এক আত্মঘাতী মিশনে। পরিকল্পনা ছিল সে ওকিনাওয়ার উপকূলে গিয়ে নিজেকে সৈকতে ভিড়িয়ে দেবে এবং একটা অচল কিন্তু দুর্ভেদ্য আর্টিলারি প্ল্যাটফর্ম হিসেবে লড়বে। কিন্তু সেটা তো হওয়ার সুযোগ পায়নি। না, মার্কিন ইন্টেলিজেন্স এই মিশনের খবরও ডিক্রিপ্ট করে ফেলে। 7 এপ্রিল 1945 অ্যাডমিরাল মিটশারের টাস্ক ফোর্স 54-এর এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো থেকে প্রায় 400 বিমান পাঠানো হয় ইয়ামাতোকে আটকাতে। কয়েক ঘন্টার ভয়ঙ্কর বিমান আক্রমণে, অসংখ্য বোমা আর টর্পিডোর আঘাতে ইয়ামাতো তার সঙ্গী ক্রুজার আর ডিস্ট্রয়ারগুলো সহ ডুবে যায়। এটা সুপার ব্যাটলশিপ শুধু বিমানের আঘাতেই ডুবে গেল। হ্যাঁ, ইয়ামাতোর এই সলিল সমাধি ছিল একটা যুগের অবসান। এটা চূড়ান্তভাবে প্রমাণ করে দিল যে নৌযুদ্ধে ব্যাটলশিপের দিন শেষ। আকাশ এবং এয়ারক্রাফট ক্যারিয়ারই এখন সমুদ্র শাসন করবে। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় আনি, দেখতে পাচ্ছি প্রশান্ত মহাসাগরের নৌযুদ্ধের একটা স্পষ্ট বিবর্তন। প্রথম বিশ্বযুদ্ধের সেই ছোটখাটো, মূলত ঔপনিবেশিক সংঘাত থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশাল প্রযুক্তি নির্ভর 3-ডাইমেনশনাল নৌ, স্থল, আকাশ লড়াই। একদম। আর এই বিবর্তনের পথ ধরে আমরা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা বা লেসেন পাই। যেমন, প্রথমত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, এয়ার পাওয়ার বা বিমান শক্তির নিরঙ্কুশ আধিপত্য। এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যাটলশিপকে প্রতিস্থাপন করে নৌশক্তির মূল স্তম্ভ হয়ে উঠল। দ্বিতীয়ত, আইল্যান্ড হপিংয়ের মতো নতুন উভচর যুদ্ধকৌশলের উদ্ভাবন এবং তার কার্যকারিতা। এই কৌশল শুধু যুদ্ধ জেতাতেই সাহায্য করেনি, পরবর্তীকালেও মার্কিন সামরিক ডক্ট্রিনকে প্রভাবিত করেছে। রসদ সরবরাহ কতটা চ্যালেঞ্জিং এবং অত্যাবশ্যক সেটা গুয়াডালক্যানেল বা আলিউশিয়ানের মতো লড়াইগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আর প্রযুক্তি, যেমন রেডার? অবশ্যই। চতুর্থত, প্রযুক্তি এবং ইন্টেলিজেন্সের ভূমিকা। রাডার রাতের নৌযুদ্ধের ছবি বদলে দিয়েছে, কোড ব্রেকিং মিডওয়ের মতো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। আর শেষ পর্যন্ত রাজনৈতিক আর সামরিক লক্ষ্যের মিশ্রণ। হ্যাঁ, পঞ্চমত সেটাই। যেমন ফিলিপাইন পুনরুদ্ধার শুধু সামরিক প্রয়োজন ছিল না, এর একটা বিরাট রাজনৈতিক এবং প্রতীকী গুরুত্ব ছিল ম্যাকার্থার এবং আমেরিকার জন্য। এই দুটোকে আলাদা করা যায় না।
সত্যি এক অবিশ্বাস্য পরিবর্তন আর ভয়ঙ্কর লড়াইয়ের সাক্ষী ছিল প্রশান্ত মহাসাগর। আলোচনা শেষ করার আগে এপেলি হাউহাফার সেই অন্য কথাটা আবার মনে পড়ছে। কোনটা? উনি বলেছিলেন না, আমরাই সমুদ্র, আমরাই মহাসাগর। আমাদের এই প্রাচীন সত্যে জেগে উঠতে হবে এবং একসাথে এটি ব্যবহার করে সমস্ত আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গি উল্টে দিতে হবে, যা শেষ অবধি আমাদের আবার সীমাবদ্ধ করার লক্ষ্য রাখে। খুব গভীর কথা। হয়তো ভাবনার বিষয় এটাই থেকে যায়, এই যে বিশাল মহাসাগরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা, আধিপত্য বিস্তারের লড়াই, সেটা কি সত্যিই শেষ হয়েছে? নাকি এই ঐতিহাসিক সংঘাতগুলোর পরেও সেই পুরনো ভাবনা, সেই আধিপত্যের আকাঙ্ক্ষা আজও অন্য রূপে টিকে আছে? এই প্রশ্নটা হয়তো থেকেই যাবে। এই প্রশ্নটা তাহলে আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে গেলাম। আজকের মতো এখানেই শেষ করছি, আবার কথা হবে পরের পর্বে। আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে।